কিরে কেলটু, খুব এক্সাইটেড মনে হচ্ছে। আনিস স্যার আজকে কি পড়াবেন জানিস? জৈব যৌগের নামকরণ পড়াবেন। নামকরণ এটা একটা পড়ানোর জিনিস। স্যার বলেছেন এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। নামকরণের এমন একটি মজার পদ্ধতি আছে, এই পদ্ধতিতে লক্ষ লক্ষ জৈব যৌগের নামকরণ করা যায়। সারা পৃথিবীর বিজ্ঞানীরা, রসায়ন বিজ্ঞানীরা মিলে এই পদ্ধতিটা ঠিক করেছেন। এই পদ্ধতিতে যৌগগুলোর সংকেত দেখেই নাম বের করে ফেলা যায়। চিন্তা করে দেখ, কোনো মানুষের চেহারা দেখেই যদি নাম বলে দেওয়া যেত, অথবা উল্টোটাও করা যায়, অর্থাৎ নাম দেখেই সংকেত বের করে ফেলা যায়। আরে ধুর, এইগুলা তো বিজ্ঞানীদের কাজ। আমি কি বিজ্ঞানী? আমার কি কাজে আসবে? না না, আমাদেরও অনেক কাজে আসবে। পরীক্ষায় কোনো বিক্রিয়া নিয়ে কথা বলতে গেলেই তো কার সাথে কে বিক্রিয়া করে, কি উৎপন্ন হচ্ছে, এই কথাগুলো বলতে হয়। তখন তো নাম লাগবে, কোন বিক্রিয়কের কি নাম, উৎপাদের কি নাম। এছাড়া নাম না জানলে বিক্রিয়া লিখবি কি তুই? স্যার বলেছিলেন যে কোনো বিক্রিয়ার সমীকরণের নিচে বিক্রিয়ক ও উৎপাদের নাম লিখে দিতে হয়, না হলে নাকি নাম্বার কাটা যায়। নামকরণের মজা নিয়ে স্যার অনেক কিছু বলেছিলেন। গত ক্লাসের পরে স্যার যখন রুম থেকে বের হলেন, আমি স্যারকে করিডোরে জিজ্ঞেস করেছিলাম। আজকে ভুলে গিয়েছি এত কথা, আজকের ক্লাসে জিজ্ঞেস করে নিতে হবে। তুই তো অনেক কিছু জানিস দেখছি। এটা কততম ক্লাস রে? এটা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জৈব রসায়নের পঞ্চম ক্লাস। জৈব যৌগের নামকরণ নিয়ে আজকের প্রথম ক্লাস। আচ্ছা দেখা যাক, স্যার তো চলে আসছেন দেখি। আচ্ছা ক্লাসটা করেই দেখি। হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আনিস স্যার। আজকে বোঝাবো জৈব যৌগের নামকরণ। দারুণ মজার একটি শিকার জিনিস। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের কাছে কিছু ব্রিফ করতে চাই। তোমরা জেনে থাকবে জৈব যৌগের নামকরণের তিনটি পদ্ধতি আছে। এক সাধারণ পদ্ধতি, দুই উদ্ভূত পদ্ধতি, তিন আইইউপিএসি বা আন্তর্জাতিক পদ্ধতি। তো প্রথম দুটি পদ্ধতি এখন তেমন একটা প্রচলন নাই বর্তমানে। আইইউপিএসি পদ্ধতি, যেটি আন্তর্জাতিক পদ্ধতি, এই পদ্ধতিতে সারা পৃথিবীর রসায়নবিদরা জৈব যৌগের নামকরণ করে থাকেন। এই পদ্ধতি ভালো করে শিখলে তুমি ৮০ লক্ষাধিক যৌগের নামকরণ করতে পারবে। চিন্তা করে দেখো, ৮০ লক্ষ আলাদা যৌগের ৮০ লক্ষ আলাদা নাম। যৌগের গঠনে সামান্য খুঁটিনাটি পরিবর্তন হলেই নাম বদলে যায়। তাই নামকরণের এই পদ্ধতি বুঝতে গেলে জৈব যৌগের গঠনের খুঁটিনাটি অনেক কিছুর ধারণা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর যৌগের গঠনের ধারণা যদি তোমার পরিষ্কার হয়, বিক্রিয়া কী হবে সেটা বোঝা একেবারে ডাল ভাত হয়ে যাবে। কারণ যৌগের গঠনের উপরেই নির্ভর করে সে কী বিক্রিয়া দেবে। তাই নামকরণের এই পদ্ধতি শুধু নাম শেখাই নয়, যৌগের গঠন বুঝতে পারা কিংবা বিক্রিয়া বোঝার ক্ষেত্রে এগিয়ে যাওয়া। তাছাড়া নামকরণের এই পদ্ধতি শিখতে গিয়ে লজিকের উপর লজিক বসিয়ে স্টেপ বাই স্টেপ কীভাবে একটি সায়েন্টিফিক সিস্টেম বা মেথড ডেভেলপ করতে হয় তার একটি দারুণ প্র্যাকটিস হয়ে যাবে, যেটা তোমার মস্তিষ্কের অ্যানালাইটিক্যাল এবিলিটি বাড়িয়ে দেবে। ভবিষ্যতে তো শুধু কেমিস্ট্রি নয়, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স কিংবা জেনেটিক্সের মতো সাবজেক্ট স্টাডির ক্ষেত্রে তোমার ব্রেনকে অনেকটা প্রস্তুত করবে। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। হ্যালো স্টুডেন্টস, আমরা এখন অ্যালকেনের নামকরণ দিয়ে শুরু করবো। জৈব যৌগের নামকরণ। অ্যালকেন হচ্ছে সবচেয়ে সিম্পলটাকে আমরা বেছে নিয়েছি। তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে আমরা দুইটা যৌগ লিখেছি। তো অ্যালকেন হচ্ছে হাইড্রোকার্বন, শুধু হাইড্রোজেন আর কার্বন, এই দুইটা মৌলবিন্দু। দেখো এখানে শুধু হাইড্রোজেন আর কার্বন, আর কিছু নাই। এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে সবগুলা বন্ধন একক বন্ধন, এখানে কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই, তাহলে একেবারে নির্ভেজাল। হাইড্রোজেন আর কার্বন, আর কিছু নাই, আর হচ্ছে সবগুলো একক বন্ধন। এর চেয়ে সিম্পল আর হতে পারে না। এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের মধ্যে এখানে দুইটা যৌগ, যে দুইটা যৌগ আমরা লিখেছি, দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে একেবারে সিম্পল, যে প্রথমে কি আছে, একটা CH3 আছে, তারপরে কি আছে, CH2 আছে, তারপরে আরেকটা CH2, তারপর আরেকটা CH, তারপরটা CH3, এটা হচ্ছে CH3। আচ্ছা, আর এটা কি, এটা হচ্ছে একটা CH3, তারপর একটা CH2,
তারপর এই কার্বনটা দেখো যে এই কার্বনটা সি এর সাথে এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা কি আছে CH3 আছে, তারপরে এখানে একটা CH3 আছে। তো এই হাইড্রোজেনটা যেটা এটা আছে এটা আমরা আলাদা করে না লিখে এটা এখানে কার্বনের সাথে লিখে দিতে পারি। তাহলে এখানে দুই টাইপের অ্যালকেন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে একেবারে সোজা, এটা একেবারে বাঁশের মতো লম্বা বাঁশ যেরকম ডালপালা ছাড়া সোজা, এটা ঠিক এরকম। আর এটা হচ্ছে যে যে এখানে আবার কি আছে একটা ডাল আছে, মানে এটা হচ্ছে একটা ডাল বা শাখা। তো যেগুলা একেবারে লম্বা বাঁশের মতো এগুলো হচ্ছে সরল সরল শিকল, মানে শিকলটা একদম সরল সরল সোজা, তাহলে এটা হচ্ছে সরল শিকল, ইংরেজিতে বলে সিম্পল চেইন। আর যেগুলো একটু শাখা আছে ডালপালা আছে ব্রাঞ্চ আছে তাদের বলে ব্রাঞ্চড চেইন, মানে এটা চেইন চেইন এর আবার কি আছে ব্রাঞ্চ আছে। তাহলে আমরা এখানে অ্যালকেনের মধ্যে দুইটা টাইপ পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে মুক্ত শিকল মানে সরল শিকল সিম্পল চেইন, আর একটা হচ্ছে শাখাযুক্ত ব্রাঞ্চড চেইন। তো এই দুইটা অ্যালকেনের নামকরণ করব। প্রথমে আমি সরল শিকলটা একটু বলে নেব, এটার মধ্যে আমার 1 থেকে 2 মিনিট সময় লাগবে, এরপরে তোমরা ব্রাঞ্চড চেইনে আমরা চলে যাব। তো আমরা এখানে অ্যালকেনের সদস্যগুলো লিখেছি। তো এখানে আমরা স্ট্রাকচার বিস্তারিত দেখেন, বিস্তারিত কিভাবে আসলো এগুলা সেগুলো আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আমরা এখানে এটা হচ্ছে এক কার্বনের অ্যালকেন, অ্যালকেন গ্রুপের প্রথম সদস্য, এটার নাম হচ্ছে মিথেন। তোমরা সবাই হয়তো নাম আগে থেকে শুনেছো মিথেন। 2 কার্বন যেটা এটা হচ্ছে ইথেন, 3 কার্বন যেটা এটা হচ্ছে প্রোপেন, 4 কার্বন যেটা এটা হচ্ছে বিউটেন। আমরা IUPAC নামকরণ করছিলাম, মানে আন্তর্জাতিক পদ্ধতিতে নামকরণ করছিলাম। তো প্রথম 4টা সদস্য মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। মিথেনকে ভেঙে লিখলে হয় মিথ যোগ এন, ইথেনকে ভেঙে লিখলে হয় ইথ যোগ এন, প্রোপেনের প্রোপ যোগ এন, বিউটেনের বিউট যোগ এন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে নামের শেষে একটা এন আছে, এই যে এন আছে, এন আছে। যে কোনো অ্যালকেনের এরকম নামের শেষে একটা এন থাকবে, যেমন অ্যালকেন, অ্যালকেন শব্দটা এই অ্যালকেন শব্দটার মধ্যে একটা এন আছে লাস্টে। তাহলে যে কোনো অ্যালকেনের নামের শেষে কি থাকবে একটা এন থাকবে, এ এন ই। তো এটাকে ইংরেজিতে বলে সাফিক্স, মানে কোনো একটা শব্দের লাস্টের অংশ একটা শব্দকে বিভাগ করে ফেললে লাস্টের যেটা অংশ এটাকে সাফিক্স বলে। আর যে আগে যে ওয়ার্ডগুলো আছে যেমন মিথেনের মিথ, ইথেনের ই, এগুলোকে বলে রুট ওয়ার্ড। রুট, রুট মানে শিকড় বা মূল, যেটা বাংলায় আমরা যেরকম একটা শব্দকে বিভাগ করলে একটা প্রথম অংশে আমরা কি পাই শব্দ মূল বা ধাতু, লাস্ট অংশ বলে প্রত্যয়। তোমরা বাংলা ব্যাকরণে প্রত্যয় পড়েছো, তো প্রত্যয়ের মধ্যে কি আছে যে প্রত্যয় হচ্ছে কি একটা শব্দকে প্রথম অংশ হচ্ছে শব্দমূল বা ধাতু বলে আর পরের অংশ হচ্ছে প্রত্যয়। তো এটা হচ্ছে যে শব্দের প্রথম অংশ হচ্ছে কি শিকড় বা রুট বলে, এটাকে ইংরেজিতে রুট বলে, বাংলায় বলে শব্দমূল কিংবা ধাতু, ক্রিয়াতে ধাতু। তাহলে এই যে শব্দমূল আর এটা হচ্ছে সাফিক্স। তাহলে আমরা নামের এখানে একটা নামকে ভাঙলে দুইটা ভাগ পাই, এটা হচ্ছে রুট আর এটা হচ্ছে সাফিক্স। এবং এখন তুমি আমাকে প্রশ্ন করবে যে এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই নামগুলা কোথা থেকে আসলো? আসলে এই 4টি নাম, এই প্রথম 4টি যৌগের নাম অনেক আগে থেকে প্রচলিত হয়ে আসছে। এই নামগুলাই IUPAC পদ্ধতিতে অ্যাডপ্ট করে নেওয়া হয়েছে, মানে প্রচলিত পদ্ধতি থেকেই অনেকটা অ্যাডপ্ট করে নেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী যে উচ্চতর সদস্য যে এটা 1 কার্বন 2 3 4, পরবর্তী 5 কার্বন থেকে উচ্চতর সদস্যের নামকরণের ক্ষেত্রে একটু নতুনত্ব আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এই অ্যালকেনটা 1 2 3 4 5 5টা কার্বন, এখানে 1 2 3 4 5 6 6টা কার্বন, এখানে 1 2 3 4 5 6 7 7টা কার্বন। এখন 5 এর ল্যাটিন হচ্ছে পেন্টা, 5 এর ল্যাটিন কি পেন্টা। আর 6 কে ল্যাটিন ভাষায় বলে হেক্সা, 7 এর ল্যাটিন হচ্ছে হেপ্টা, 8 এর ল্যাটিন কি অক্টা, 9 এর ননা, 10 এর ডেকা, 11 আনডেকা, 12 ডোডেকা, 13 ট্রাইডেকা, এইভাবে।
এখন 5 এর লেটার হচ্ছে পেন্টা। এই পেন্টার মধ্যে পেন্টার এই রুট হচ্ছে পেন্ট, 5 এর ল্যাটিন পেন্ট। 6 এর ল্যাটিন যেটা সেটা হচ্ছে হেক্স রুট, হেক্স এর রুট হচ্ছে হেক্স, এটা বাদ পড়ে গেছে। হেক্টার ক্ষেত্রে হেক্ট। 8 কার্বন অক্টা, অক্টার রুট হচ্ছে অক্ট। তাহলে খেয়াল করো এখানে 5টা কার্বন থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেক্ট, 8 থাকলে অক্ট। এটা হচ্ছে রুট। এটার সাথে লাস্টে কি দিতে হবে? এ এন ই। তাহলে নাম হয়ে যাচ্ছে কি 5 কার্বন বিশিষ্ট সরল শিকল অ্যালকেন হচ্ছে পেন্টেন, 6টা হেক্সেন, 7টা হেপ্টেন, 8টা অক্টেন, তারপর এটা ননেন, তারপর এটা ডেকেন, তারপর এটা আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, এইভাবে। তাহলে যে কোনো অ্যালকেনের নামের ক্ষেত্রে, সরল শিকল অ্যালকেনের নামের ক্ষেত্রে আমরা কি দিব? প্রথমে হচ্ছে কি একটা রুট ওয়ার্ড দেব, আর পরে দিয়ে একটা এন ই যোগ করে দেব। তো এই রুট ওয়ার্ডটা হবে কোথা থেকে? যদি গুণে দেখতে হবে যে এখানে কয়টা কার্বন আছে। 1 2 3 4 5, 5টা কার্বন। 5 কে ল্যাটিন ভাষায় বলে পেন্টা, তো পেন্টা রুট হচ্ছে পেন্ট। এই ওয়ার্ডগুলো তোমার একটু মুখস্থ রাখতে হবে। এই যে একবার এই 10 12 13 কার্বন, 10টা কার্বন পর্যন্ত তুমি মুখস্থ রাখলে তোমার কাজ হয়ে যাবে। তো এগুলাই আমরা সব জায়গায় প্রয়োগ করতে পারবো, শুধু এখানে না। সুতরাং এই কয়টা পেন্টা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, নোনা, এই কয়েকটা শব্দ তোমার একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা সরল শিকল অ্যালকেনের নাম করতে পারবো। শেষ। এখন আমরা শাখাযুক্ত অ্যালকেন চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই শাখাযুক্ত অ্যালকেনের নামের ক্ষেত্রে এখানে গঠনের মধ্যে দুইটা পার্ট আছে। এটাকে আমরা মূল শিকল ধরতে পারি আর এটাকে শাখা ধরতে পারি। তাহলে গঠনের মধ্যে কয়টা অংশ আছে? দুইটা, একটা হচ্ছে মূল শিকল আর একটা হচ্ছে শাখা। এখন নামের ক্ষেত্রে কি করব? তিনটা জিনিস লাগবে। এই যে মূল শিকল যেটা আছে এটার নাম আলাদা রাখবো, এই যে শাখা যেটা আছে এই শাখার নামটা আলাদা রাখবো। দুইটা জিনিস গেল। আর 3 নাম্বার হচ্ছে এই শাখাটা মূল শিকলের কোন কার্বনটার সাথে যুক্ত আছে সেটা উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা কি বললাম যে গঠনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে মূল শিকল আর একটা হচ্ছে শাখা। আর নামের ক্ষেত্রে কি করব? যে মূল শিকলের নাম আলাদা করে রাখবো, শাখার নাম আলাদা করে বের করব, তারপরে এই দুইটা বসাই দেব আর শাখার অবস্থানটা বলে দিতে হবে। যেমন এই যৌগটার নাম হচ্ছে মূল শিকল, এখানে 4 কার্বন, তো মূল শিকলের নাম হচ্ছে বিউটেন। শাখাটা হচ্ছে মিথাইল আর শাখার অবস্থান হচ্ছে। খেয়াল করো আমি বিস্তারিত ব্যাখ্যা আস্তে আস্তে যাচ্ছি, তুমি খেয়াল করো এই যে এই যৌগটার নাম হচ্ছে এইটা। তো এখানে নামের মধ্যে 3টা পার্ট আছে। এটা হচ্ছে মূল শিকল, এটা হচ্ছে শাখা, আর এটা হচ্ছে শাখার অবস্থান, আর এটা হাইফেন দিতে হবে। তাহলে তুমি এটা লিখে রাখতে পারো যে এভাবে লিখতে হবে যে এখানে মূল শিকলটা লিখতে হবে, তার আগে লিখতে হবে শাখাটা, এবং তার আগে লিখতে হবে শাখার অবস্থান। ওকে, আর এখানে একটা হাইফেন আছে যে নাম্বার এবং লেটারের মাঝখানে একটা হাইফেন দিতে হবে। তাহলে এখন মূল শিকলটার নাম বিউটেন কেন হলো? এখন এই মূল শিকলটার নাম কেন বিউটেন হলো, আর শাখার নাম কেন মিথাইল হলো, আর অবস্থানটা কেন 2 হলো, এই জিনিসটা আমি এখন এক্সপ্লেইন করব। এখন আমরা মূল শিকলের নামকরণ এটাতে যাচ্ছি। শাখাযুক্ত অ্যালকেনের মূল শিকলের নামটা কি হবে? তো এখানে মূল শিকলটা এটা 1 2 3 4, 4টা কার্বন। তো এই 4 কার্বনের সরল শিকল, 4 কার্বনের 1 2 3 4, এটা হচ্ছে 1 2 3 4 শাখাযুক্ত অ্যালকেনের মূল শিকলটা হচ্ছে, আর এটা হচ্ছে 4 কার্বনের 1 2 3 4 সরল শিকল অ্যালকেন, এটা হচ্ছে সরল শিকল শাখা ছাড়া 4 কার্বনের। তো এটার নাম কি? বিউটেন, আমরা জানি। তো এখানে 4 কার্বনের সরল শিকলের যে নাম হবে, 4 কার্বনের মূল শিকলের নামটা হবে একই।
4 কার্বনের সরল শিকলের যেটা নাম 4 কার্বনের মূল শিকল যেটা 1 2 3 4 এই মূল শিকলটার নাম হবে 4 কার্বনের সরল শিকলের নামের অনুরূপ। তাহলে মূল শিকলের নামটা হয়ে গেল। এখন আমরা শাখার নামটা বের করতে হবে। তো এখানে শাখাটা কোনটা CH3। তো এই CH3 এটা CH3 মূলকের নাম কি মিথাইল। তো এটা এখন লিখে রাখো। এইটা কেন মিথাইল হলো এই বিষয়ে আমি একটু পরে বিস্তারিত ব্যাখ্যা দেব। তো আমরা দুইটা জিনিস বের করলাম, একটা হচ্ছে মূল শিকল আর একটা হচ্ছে শাখা। এখন হচ্ছে শাখার অবস্থানটা বের করতে হবে, শাখা কোথায় আছে। এটা হচ্ছে মূল শিকলের নাম, এটা শাখার নাম পাইছি। এখন এই শাখাটা মিথাইলটা মূল শিকলের কোন কার্বনটার সাথে যুক্ত? এই কার্বন না এই কার্বন না এই কার্বন না এই কার্বন, কোন কার্বনটার সাথে যুক্ত আছে এটা বলে দিতে। এই কার্বনটা, তো এই কার্বনটাকে আমি চিহ্নিত করে দিতে হবে। যেমন এই কার্বনটা কত নাম্বার কার্বন, শিকলের মূল শিকলের কত নাম্বার কার্বন। এটাকে যদি 1 নাম্বার কার্বন দিই, এটা 2 নাম্বার কার্বন ধরলাম, এটা 3, এটা 4, তাহলে এটা হচ্ছে এই কার্বনটাকে 3 নাম্বার কার্বন এই দিক থেকে যদি ধরি। আবার আমি যদি নাম্বারিংটা এই দিক থেকে করে আসি, এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন ধরি, তাহলে এইটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখন নাম্বারিং আমি এই দিক থেকেও একটা করার সম্ভাবনা সুযোগ আছে, এই দিক থেকে করার সুযোগ আছে, কিন্তু আমি যে কোনো একটা নাম্বারিং এখান থেকে নির্ধারণ করতে হবে। আর একটা একসাথে দুই দিকের নাম্বারিং বিবেচনা করা যাবে না, যে কোনো একটা নাম্বার এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। এখন আমি কোনটা সিলেক্ট করব? আমি কি এটা সিলেক্ট করব না এটা সিলেক্ট করব? এটা হচ্ছে নির্ভর করতেছে যে এই মিথাইলটা কোন দিক থেকে কাছে আছে, মানে কোন প্রান্তে, এই প্রান্ত থেকে কাছে না এই প্রান্ত থেকে কাছে। এই প্রান্ত থেকে চিন্তা করলে 1 2 3 3 নাম্বার কার্বনের সাথে 3 নাম্বার কার্বনের সাথে মিথাইল। আবার এই প্রান্ত থেকে চিন্তা করলে এটা 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার, 2 নাম্বারের সাথে মিথাইল আছে, এই মূল শিকলে 2 নাম্বার কার্বনের সাথে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে দিক থেকে কাছে হয় সেই দিক থেকে। তাহলে আমি উপরের নাম্বারিংটা নেব, কিন্তু নিচের নাম্বারিংটা এটা মুছে ফেলতে হবে, এটা বাদ। কিন্তু নিচের নাম্বারিংটা বিবেচনা এখানে করা যাবে না। তাহলে যদি উপরের নাম্বারে 2 নাম্বার কার্বনের সাথে এই যে 2, এটা 1 এটা 2, 2 নাম্বার কার্বনের সাথে মিথাইল যুক্ত আছে, তাহলে মিথাইলের পজিশনটা হবে 2 মিথাইল বিউটেন। এখানে একটা হাইফেন দিতে হবে। হাইফেনটা কেন? হাইফেনটা হচ্ছে এই যে 2 একটা নাম্বার সংখ্যা আর m হচ্ছে একটা লেটার বর্ণ। তাহলে একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে লেটার, নাম্বার আর লেটারের মাঝখানে একটা হাইফেন দিতে হবে। 2 মিথাইল বিউটেন। তাহলে আমরা কি বুঝলাম? এখন আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে কিভাবে মূল শিকল খুঁজে বের করতে হয়। ব্যাপারটা কিন্তু একটু বোঝার আছে এবং বেশ মজার। তুমি হয়তো ভাবছো যে মূল শিকল তো আমরা এমনিতেই দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে মূল শিকল, যেমন একটু আগের উদাহরণে আমরা যে এরকম যেটা দেখা যাচ্ছিল এটাকে মূল শিকল ধরছিলাম, কিন্তু আসলে সবসময় চোখে যেটা দেখা যায় সেটা সবসময় মূল শিকল হতেও পারে, নাও হতে পারে। নিয়মটা হচ্ছে, এখানে একটা নিয়ম আছে যে সবচেয়ে লম্বা শিকল যেটা সেটাই হবে মূল শিকল। লম্বা কি মানে যেই শিকলে কার্বন সংখ্যা বেশি। যেমন আমরা যদি গুণে দেখি যে এটাকে যদি গুণে এটাকে মূল শিকল ধরি, একটা কার্বন 2 3 4 4টা কার্বন। আবার এইটাকে যদি ধরি, মানে এইটাকে যদি আমরা একটা ধরতে সম্ভাবনা হিসেবে ধরি যে 1 কার্বন 2 3 4 5 5টা কার্বন, এটাতে হচ্ছে 5টা কার্বন আর এটাতে হচ্ছে 4টা কার্বন। আবার এটাকে একটা সম্ভাবনা হিসেবে দেখতে পারি যে 1 2 3 4। তাহলে যেই শিকলে সবচেয়ে বেশি সংখ্যক কার্বন থাকবে, অর্থাৎ যে শিকলটা সবচেয়ে লম্বা হবে সেটা হবে মূল শিকল। যে এখানে এইটাতে 4টা কার্বন আর এটাতে হচ্ছে 5টা কার্বন, তাহলে এখানে মূল শিকল হবে এই যে 5 কার্বনের যেটা, এটা হবে মূল শিকল এবং এইটা হবে শাখা। তুমি হয়তো ভাবছো যে যেটা ঝুলে আছে এটা কিভাবে মূল শিকল হলো, এটা তো শাখা হওয়ার কথা। মানে ব্যাপারটা এই যে আমি এখানে একটা এই ফিতাটা দিয়ে দেখাই যে এইভাবে। তো এই যে এই অংশটা এটা হচ্ছে লাল, যেটা এটার সাথে হ্যাঁ মিল আছে। তো তুমি হয়তো ভাবছো যেটা ঝুলে আছে এটা তো শাখা হওয়ার কথা, এটা তো মূল শিকল হওয়ার কথা না। কিন্তু এই যে শিকলকে কিন্তু ইচ্ছা মতো ভাঁজ করা যায়। যেমন এটা এরকম, তো এটা কিন্তু আমি এভাবে রাখতে পারি, তা আমি এভাবে ধরতে পারি, কিংবা এভাবে ধরতে পারি, কিংবা এভাবে ধরতে পারি। দেখো খেয়াল করো যে আমার এখন 2 হাতে পুরাটাই ইয়েলো। আবার এমন হতে পারে যে আমার বাম পাশের অংশটা ইয়েলো, ডান পাশের অংশটা রেড।
আবার এমনও হতে পারে যে আমার বাম পাশে এই যে ইয়েলো যেটা ছোট আর ডান পাশে রেড। তা আমি কিভাবে লিখলাম সেটা ইম্পর্টেন্ট কথা না, কারণ একই জিনিসকে আমি অনেকভাবে লিখতে পারি এবং শিকলকে ইচ্ছামতো বাঁকানো যায়। এটা এখানে আছে, এটাকে ঘোরায় উপরে নিয়ে আসা যায়, কিংবা এটাকে ভাঁজ করে এই অংশটাকে ভাঁজ করে এখানে নিয়ে এটাকে এখানে নিয়ে আসা যায়। এই যে দেখতে পাচ্ছ এইভাবে আছে, তো এইভাবে আছে। তো এখন আমি কি করতে পারি, এই যে রেড যেটা আছে এটাকে উপরে নিয়ে আসতে পারি, হলুদটাকে নিচে নামিয়ে নিতে পারি। এটাকে আমি যেরকম ইচ্ছা মতো ভাঁজ করতে পারতেছি, জাস্ট একটা শিকলের মতো। এটা এই যৌগগুলাকে কিন্তু এভাবে এরকম করা যাবে, মানে এটা এখন যেভাবে এখন আছে এইভাবে, এখন রেডটাকে ঘোরায় উপরে নিয়ে যাওয়া যায়, কিংবা এটা এখন এখানে আছে, রেডটাকে আমি উপরে নিয়ে যেতে পারি, ইয়েলোটা নিচে চলে আসলো, মানে আমার এই অংশটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, সেটা হতে পারে। কিন্তু এই যে এই পজিশনে কার্বনটা কিন্তু ঠিকই আছে, যে এইভাবে আমরা এইভাবে রাখতে পারি, আবার এভাবেও রাখতে পারি। আশা করি দেখা যাচ্ছে, এভাবেও রাখতে পারি, আবার এইভাবেও রাখতে পারি। তাহলে আমার এখানে কিভাবে আমি লিখলাম সেটা ব্যাপার না, আমাকে দেখতে হবে যে কন্টিনিউয়াস লম্বা শিকল কোনটা। তো এখানে 5 কার্বন, এটা সবচেয়ে লম্বা শিকল, সুতরাং এটা হবে মূল শিকল, এটা হবে শাখা। যেহেতু 1 2 3 4 5 5টা কার্বন, তাহলে মূল শিকলের নাম হবে পেন্টেন। আর শাখা যেটা CH3, এটা হচ্ছে মিথাইল। এখন এই মিথাইল গ্রুপটা মূল শিকলের কোন কার্বনের সাথে আছে, এই কার্বনটার সাথে। এটা মূল শিকলের কত নাম্বার কার্বন? এখন আমি যদি দেখি, তাহলে যদি বাম দিক থেকে ধরি, কাউন্টিং নাম্বারিং যদি বাম দিক থেকে করি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন। 3 নাম্বার কার্বনের সাথে এই 3 নাম্বার কার্বন এটার সাথে মিথাইল যুক্ত আছে, তাহলে 3 মিথাইল। আবার নাম্বারিং যদি এই দিক থেকে করি, এই কার্বনটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5। তো এই দিক থেকে করলেও এই কার্বনটা 3 নাম্বার কার্বন, তাহলে 3 নাম্বার কার্বনের সাথে মিথাইল আছে, তাহলে এখানে 3 মিথাইল। নাম্বারিং যে কোনো একটা নিলে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মূল শিকল চেনার নিয়ম। মূল শিকল হচ্ছে সবচেয়ে লম্বা শিকল, যেটা যে শিকলে সবচেয়ে বেশি কার্বন। তাহলে চোখে যেটা হরাইজন্টাল, ভূমির সমান্তরাল মনে হচ্ছে, সবসময় সেটা নাও হতে পারে। আমাকে এটা সম্ভাবনাগুলো দেখতে হবে। যেমন এটা গুণে দেখলাম এখানে 5টা, এখানে 4টা, আর এখানেও 4টা, তাহলে যেটা সবচেয়ে লম্বা সেটা। প্রতিবারই মূল শিকল বের করার সময় এইগুলা পরীক্ষা করে দেখতে হবে। এখন আমি আরেকটি উদাহরণ যাচ্ছি। উদাহরণ যত ভিন্ন ভিন্ন উদাহরণ তুমি করবা, তোমার ধারণা তত বেশি ভালো হবে। তো এখন এখানে এটা হচ্ছে মূল শিকল, আর এখানে শাখা কিন্তু দুইটা, একটা দুইটা। তো মূল শিকল 1 2 3 4 4 কার্বন, এটা হচ্ছে বিউটেন। শাখা হচ্ছে মিথাইল, একটা দুইটা, তাহলে ডাই মিথাইল বিউটেন। এখন শাখা অবস্থান বলতে হবে, এই মিথাইলটা এই কার্বনের সাথে, এই মিথাইলটা এই কার্বনের সাথে। এখন নাম্বারিং যদি করি, যেমন এটাকে যদি এক বাম দিক থেকে যদি গুনি, তাহলে এই কার্বনটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই কার্বনটা 3 নাম্বার, এই কার্বনটা 4 নাম্বার। তাহলে এই মিথাইলটা এই 2 নাম্বার কার্বনের সাথে আছে, এই কার্বন 2 নাম্বার কার্বনের সাথে আছে, তাহলে 2। এবং এই মিথাইলটা 3 নাম্বার কার্বনের সাথে আছে, 3 নাম্বার কার্বন এই কার্বনটার সাথে আছে, তাহলে 3। খেয়াল করো এখানে 2 আর 3 মাঝখানে একটা কমা দিয়েছি, দুইটা সংখ্যার মাঝখানে একটা কমা দিতে হবে, নাহলে 23। আর হাইফেন দিতে হয় যে নাম্বার আর লেটার, 3D, D এবং 3 মাঝখানে হচ্ছে হাইফেন, 2 আর 3 মাঝখানে হচ্ছে কমা, 2 3 ডাইমিটার বিউটেন। এখন নাম্বারিং যদি আমি ওই দিক থেকে চিন্তা করি, যে নিচেরটা নাম্বারিং বাদ দাও, উপরের নাম্বারিংটা ধরি, এটা 1, এটা 2, এই কার্বনটা, এটা 3, 4, নিচের নাম্বারিংটা বাদ, উপরের নাম্বারিং। তাহলে এই মিথাইলটা, এই কার্বনটা 2 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনের সাথে মিথাইল আছে 2, এবং এই কার্বনটা 3 নাম্বার কার্বন, 3 নাম্বার সাথে মিথাইল 3। তো একই হচ্ছে 2 3 2 3। আমি নাম্বারিং এদিক থেকে নিলে 2 3 হচ্ছে, এদিক থেকে নিলে একই নাম হচ্ছে, তাহলে আমি যে কোনো একটা নাম্বারিং এখানে বিবেচনা করতে পারি।
এখন আমরা আরেকটা উদাহরণে চলে যাচ্ছি। দেখো এখানেও মূল শিকল এটা, শাখা এখানে একটা দুইটা। তো মূল শিকল হচ্ছে 1 2 3 4 চার কার্বন, তাহলে এটা হবে বিউটেন। আর শাখা হচ্ছে দুইটা 1 2 দুইটা মিথাইল, তাহলে ডাই মিথাইল বিউটেন। এখন নাম্বারিং কি হবে? এই কার্বনটা এই আমরা দেখতেই পাচ্ছি কাছে আছে এটা। এই কার্বনটা 1, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার। 2 নাম্বার কার্বনে মিথাইল আছে 2, আবার এই মিথাইলটা 2 নাম্বার কার্বনে 2। মানে এখানে এই মিথাইলটা 2 নম্বরে আছে, এই মিথাইলটা 2 নম্বরে আছে। দুইটা মিথাইলের জন্য দুইটা আলাদা আলাদা নাম্বার দিতে হবে। একটা নাম্বার দিলে হবে না, এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম্বার দিয়ে উল্লেখ করে দিতে হবে। তো 2, 2 হাইফেন ডাইমিথাইল বিউটেন। এই উদাহরণটা আসলে প্রত্যেকটা বইতে কিন্তু এই উদাহরণটা দেওয়া আছে। তো এটা কিন্তু একটু ইন্টারেস্টিং, বুঝার আছে। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে মূল শিকল 1 2 3 4 5 5 কার্বন। তুমি আসলে চেক করে দেখতে পারো এটাই মূল শিকল কিনা। যেমন 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, যেভাবেই চিন্তা করো 1 2 3 4 5 1 2 3 4 5, যেভাবে এখানে 5 কার্বন, 5টা বেশি নাই, তাহলে এখানে মূল শিকল 5টা, তাহলে 5 কার্বন বিশিষ্ট, তাহলে এর নাম হচ্ছে পেন্টেন। মিথাইল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা হলে ট্রাই মিথাইল পেন্টেন। এখন নাম্বারিং কি হবে? নাম্বারিং যদি এই দিক থেকে হিসাব করি যে এই কার্বনটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন। তাহলে হয় কি 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল আছে 2, 4 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল আর একটা দুইটা মিথাইল, 4 ট্রাই মিথাইল পেন্টেন। ওকে, এই কার্বনটা 2 নাম্বার কার্বন, এই যে এখানে 2, এই কার্বনটা 4 নাম্বার কার্বন, এই নাম্বারিং হিসাব করে 4 নাম্বার কার্বন, 4 নাম্বারের সাথে এখানে এই মিথাইলটার জন্য একটা 4, এই মিথাইলের জন্য আরেকটা 4। আর নাম্বারিং যদি ওই দিক থেকে নিই, এই কার্বনটাকে 1 নাম্বার ধরলাম, এটাকে 2 নাম্বার কার্বন ধরলাম, এটাকে 3 নাম্বার ধরলাম, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে কি হয় যে আমি নিচে নাম্বারিংটা কিন্তু নিচ্ছি না, আমি উপরের নাম্বারিংটা হিসাব করতেছি যে এটা 1 এটা 2। তাহলে 2 নাম্বার কার্বনের সাথে দুইটা মিথাইল, তাহলে 2 2, আর 4 নাম্বার কার্বনের সাথে মিথাইল 4, 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন। এখন আমি কি নাম্বারিং এটা নিব না এটা নিব? মানে আমাদের বইতে যেটা করেছে যে এই যে 2 4 4 2 প্লাস 4 প্লাস 4 ইকুয়াল 10, 2 প্লাস 4 প্লাস 4 ইকুয়াল 10, আর এটা হচ্ছে 2 প্লাস 2 প্লাস 4 ইকুয়াল 8। তাহলে যেটা ছোট সেটা নিতে হবে, মানে এইটা নিতে হবে, আর এটা বাদ। এখন এটা হচ্ছে আমাদের বইতে যেভাবে বলা আছে। তো বিদেশি বইগুলোতে আমি দেখেছি, যেমন আমেরিকান রাইটারের বইতে দেখেছি যে নিয়মটা ওইভাবে বলা হয়নি, যে এখানে যখন প্রথম দুইটা নাম্বার মিলে গেল 2 2, তারপরে নেক্সট নাম্বারটা দেখতে হবে। নেক্সট নাম্বার হচ্ছে এটা 2 আর এটা হচ্ছে 4। তাহলে ইমিডিয়েট মানে একটা নাম্বার যদি মিলে যায়, ইমিডিয়েট তারপরে নাম্বারটা দেখতে হবে, তারপরে নাম্বার যেটা কম হয় সেটা গ্রহণ করতে হবে। যেহেতু এখানে দুইটা 2 2 মিলে গেছে, তাহলে এখানে দ্বিতীয় নাম্বারের মধ্যে যেটা ছোট সেটা নিতে হবে, এটা বাদ। তো এই দুইটা নিয়ম কিন্তু সব সময় একরকম ভাবে কাজ করে না। তো আপাতত আমাদের বইতে যতদিন এই নিয়মটা আছে সেই নিয়মে আমরা কাজ করতে পারবো। কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটি লেভেলে চলে যাবে, তখন কিন্তু তোমাকে ইন্টারন্যাশনাল নিয়মগুলোতে কাজ করতে হবে, যাতে কনফিউশন না হয় সেদিন আমি বলে দেবো। এখন আমি একটা মজার একটা উদাহরণ দেবো। এখানে এই উদাহরণ দিয়ে একটা ভালো একটা নিয়ম শেখা যাবে। এখানে সবচেয়ে লম্বা শিকল হচ্ছে এটা 1 2 3 4 5 6, কিংবা তুমি আরো দিতে পারো 1 2 3 4 5 6 1 2 3 4 5 1 2 3 4 5 6 কার্বন এখানে সবচেয়ে লম্বা শিকল। আমরা এটা নিলাম যেটা এখানে
6 কার্বন, এটা হচ্ছে হেক্সেন, এটার নাম কি হবে হেক্সেন। তো এখানে দুইটা শাখা আছে, একটা CH3 আর একটা হচ্ছে এটা। CH3 টা হলো মিথাইল আর CH2CH3 এটা হচ্ছে ইথাইল। তো মিথাইল এবং ইথাইল একসাথে আমরা একটু ব্যাখ্যা করব যে এটা কেন মিথাইল, এটা কেন ইথাইল। এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। তো আপাতত এটা হচ্ছে মিথাইল, এটা ইথাইল। তাহলে মিথাইল এবং ইথাইল এখানে লিখব। নাম্বারিং যদি করি, যে এই দিক থেকে বাম দিক থেকে যদি করি, এটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে 2 নাম্বার পজিশনে কি আছে, মিথাইল আছে, 2 মিথাইল। আর 4 নাম্বার পজিশনে কি আছে, ইথাইল আছে, 4 ইথাইল। মানে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা মূলক আলাদা আলাদা নাম্বার। ইথাইল মূলকটা 4 নাম্বার কার্বনে আছে, 4 ইথাইল। আর মিথাইল মূলকটা 2 নাম্বার কার্বন আছে, 2 মিথাইল। এই হাইফেন এখানে 2 এবং m এর মাঝখানে হাইফেন, দেন l এবং 4 এর মাঝখানে একটা হাইফেন, e এবং 4 এর মাঝখানে হাইফেন। একটা লেটার, বর্ণ, নাম্বার, লেটার আর নাম্বার। 2 ইথাইল, 2 মিথাইল, 4 ইথাইল। আমি যে এই দিক থেকে নাম্বার এটা করি, আমি যদি নাম্বার এটা এই দিক থেকে করি, এই কার্বনটা 1, এটা 2, এটা 3 4 5 6। তাহলে কি হচ্ছে, 3 নাম্বার কার্বনে 3 ইথাইল আর 5 নাম্বার কার্বনে মিথাইল, 5 মিথাইল। এখন দেখতে পাচ্ছি হচ্ছে 2 আর হচ্ছে 3, 4 5। দেখতে পাচ্ছি এখানে কম আছে, 2 4 3 5। 2 আর 4 যোগ করলে 2 প্লাস 4 ইকুয়াল 6, 3 আর 5 যোগ করলে 8। তাহলে 6 ছোট 8 বড়, বা এখানে 2 ছোট 3 বড়। তাহলে আমাদের এই নামটা গ্রহণযোগ্য হবে, এটা বা নাম্বারিং যেদিক থেকে কাছে হয় সেদিক থেকে আমাদের নাম্বারিং 2 মিথাইল 4 ইথাইল। তাহলে এই নামটা তো হয়ে গেল, ভেরি ফাইন, নামটা ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হলো সব ঠিক আছে, কিন্তু প্রেজেন্টেশন, উপস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা নতুন নিয়ম শিখতে হবে। মানে আমি কাকে আগে লিখব, মানে নাম্বার মিথাইল কিন্তু 2 তেই হবে, ইথাইল 4 এ হবে, কিন্তু লেখার যে ক্রম, ইথাইল কিন্তু ইথাইলের আদ্যক্ষর প্রথম অক্ষরটা হচ্ছে ই, প্রথম বর্ণটা। মিথাইল হচ্ছে এম, ই আর এম। তো ডিকশনারিতে সবার আগে আসে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। এটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে বর্ণের ক্রম। ডিকশনারিতে এ দিয়ে শুরু যে শব্দগুলো সেগুলো আগে আসবে, তারপরে বি আসবে, তারপরে সি। যেসব লেখার ক্ষেত্রে আমাকে ডিকশনারির সেই অ্যালফাবেটিক্যাল অর্ডারটা ফলো করতে হবে। যেমন এখানে ইথাইলটা ই দিয়ে, মিথাইলটা এম দিয়ে। ইথাইলের ই যেহেতু এম এর আগে আসে, ডিকশনারিতে ইথাইলটা আগে লিখতে হবে। এই পুরো জিনিসটা যে 4 ইথাইল, এটা আগে চলে আসবে, 4 ইথাইল তার পজিশন সহ চলে আসবে। মানে আমরা ক্রম যেভাবে ঠিক করেছি সব ঠিক আছে, কিন্তু এখানে উপস্থাপনার সময় আমাদেরকে এই ডিকশনারির অর্ডারটা দেখতে হবে। আর 2 মিথাইল এটা পরে লিখব, 2 মানে আমাদের নিয়মের কোনো চেঞ্জ হবে না, নিয়ম আগে যা ছিল তাই আগে সেভাবে নাম্বারিং এর নিয়ম আগের মতো করে করতে হবে। বের করার পরে উপস্থাপনের সময় আমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডার মেইনটেইন করতে হবে, যাতে কেউ এদের ইথাইল আর মিথাইল যাতে ঝগড়া করতে না পারে যে আমাকে আগে দিছে, ওকে পরে দিছে, ওকে আগে দিল কেন, আমাকে পরে দিল কেন, এটা যেন ওদের দুজনের মধ্যে কেউ যেন করতে না পারে। সেজন্য এখানে বলা ওদেরকে উত্তর দিয়ে দিছি যে তোমাদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা সাজিয়েছি, তোমাদের কাউকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না বা কাউকে আমরা অবহেলাও করছি না, আমরা তোমাদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে দিয়েছি। তাহলে 4 ইথাইল 2 মিথাইল। খেয়াল করো যে 4 এর আগে যে হাইফেনটা ছিল সেটা এখানে হবে না। এখন হাইফেন কার জন্য? কারণ এখানে তো আগে তো কিছু নাই, তাহলে এটা হাইফেন হবে না এখানে।
আবার 2 এর আগে এখানে হাইফেন ছিল না, কিন্তু এখানে একটা হাইফেন দিতে হবে, কারণ এখানে একটা বর্ণ আছে, এখানে একটা বর্ণ আছে, এখানে একটা শব্দ আছে। 4 ইথাইল 2 মিথাইল হেক্সেন, এটা বড় হাতে করে দেব। আমি এই আলোচনা প্রস্তুত করতে গিয়ে বিভিন্ন বই পুস্তক চেক করেছি, যেমন এখানে আমি কয়েকটা বই দেখাচ্ছি যে এই বইটা আমার প্রিয়, অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে আমার প্রিয় বই, ফেভারিট বই, গ্রাহাম সলোমন্স, উনি আমেরিকার একটা ভাইন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর। তো এটা সারা পৃথিবীতে এই বইটা অনেক বেশি পপুলার। তো এই বইয়ের 136-137 পৃষ্ঠায় আমি যে কথাগুলো বলেছি আজকে, তার কয়েকটা জিনিস বিস্তারিত দেয়া আছে, তোমরা চেক করে দেখতে পারো। 1 নাম্বার। এছাড়া আমি আরো কয়েকটা বইয়ের সাহায্য নিয়েছি, যেমন হচ্ছে কি জেনারেল কেমিস্ট্রি বাই ইভিং, এটা সারা ওয়ার্ল্ডে এই বইটা খুব ফেমাস। এবং পাশাপাশি এই যে মরিসন বয়েড অর্গানিক কেমিস্ট্রি বই, এটা একেবারে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক যারাই পড়ে তাদের সবার এটা একেবারে পাঠ্য বই। এবং এখানে এ লেভেল কেমিস্ট্রি নামে একটা ল্যাম্পসডেন এর বই আছে, এখান থেকে আমি চেক করে দেখেছি। এই ছোট্ট লেকচারটি প্রস্তুত করার জন্য আমি অনেকগুলো বই চেক করে দেখেছি বারবার, যাতে কোনো রকমের কনফিউশন তৈরি না হয়। তারপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো কিছু থাকলে আশা করি তোমরা নিচে কমেন্ট বক্সে জানাবে। আমি বলেছিলাম যে এই CH3 এই মূলকটাকে বলা হয় মিথাইল, আর CH2CH3 এটাকে বলা হয় ইথাইল। এটাকে আমরা উল্টাও লিখতে পারি যে CH3CH2। এই কার্বনটা একটা হাত খালি আছে, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে। এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথাইল। তো এখন এটা আলাদা করে বলার কি আছে? আসলে এইটা খুবই তোমার একটা বেসিক ধারণা বাড়ানোর জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, জানা দরকার। আমি আশা করি যে তুমি মন দিয়ে শুনতেছো। তো এদের সাধারণ নাম হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল। যেমন মিথেন থেকে, এই যে এই যৌগটা হচ্ছে মিথেন, তো মিথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে আমরা আলাদা করে ফেলি, হাইড্রোজেন পরমাণু, তাহলে যেই মূলক পাওয়া যায় এইটাই হচ্ছে মিথাইল মূলক। মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা আলাদা করে ফেলি, যে মূলকটা পাওয়া যায় সেটাই হচ্ছে মিথাইল মূলক। তাহলে এটা ছিল মিথেন, METHANE। এখন এটার নামটা চেঞ্জ হয়ে যাবে, যে ANE যেটা আছে এটা কাটা যাবে, এটা কাটা যাবে ANE, তাহলে নামটা হয়ে যাবে METH। এই যে মিথ যেটা, সেটা সাথে একটা YL যুক্ত হয়ে যাবে, মিথাইল। তাহলে এটা হচ্ছে মিথেন থেকে ANE কাটা YL হয়ে গেল মিথাইল, মিথাইল মূলক। তো এটা আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, তো তোমরা এটা লিখে থাকো। একইভাবে এটা হচ্ছে ইথেন, ETHANE, ইথেন। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় সেটা হবে ইথাইল। হাইড্রোজেন পরমাণু আলাদা করলে এটা হচ্ছে ইথাইল মূলক। তো এখানে এটা ইথেন থেকে যেটা হবে ইথাইল, মানে ইথেনের ANE কাটা যাবে, এখানে একটা YL চলে আসবে, তাহলে হয়ে গেল কি ইথাইল। যে কোনো অ্যালকেনের থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে এই ANEটা কাটা যাবে, হয়ে যাবে অ্যালকাইল, YL। এখন প্রশ্ন হলো যে এই মিথাইল মূলকটা কি ধনাত্মক চার্জ যুক্ত না ঋণাত্মক চার্জ যুক্ত? এটা কি ক্যাটায়ন না অ্যানায়ন নাকি নিরপেক্ষ? কিংবা এটার মধ্যে এটা একটা খালি হাত দেখা যাচ্ছে, এই হাতটা খালি, এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? তা আমরা একটু গোড়ায় চলে যেতে চাই, বেসিকটা ক্লিয়ার করে নাও, তাহলে তোমার ভবিষ্যতে অনেক সুবিধা হবে। যে
এইটা কার্বন, কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 1 2 3 4, 4টা ইলেকট্রন। এখন এই কার্বনের চার্জ কত? এর বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে 4টা, কিন্তু এর চার্জ কত? এর চার্জ কিন্তু 0, কারণ একটা পরমাণুর চার্জ 0 থাকে। তাহলে 4টা ইলেকট্রন আছে কিন্তু চার্জ 0। যখন সে মিথেন গঠন করে তখন এই 4টা ইলেকট্রন হাইড্রোজেনের। তাহলে এভাবে মিথেন গঠন করে এখানে অষ্টকপূর্ণ করেছে। তো মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারিত হচ্ছে, মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে গেল তখন এর চার্জ কত? তো আমি ছাত্রদের যখন প্রশ্ন করেছি ক্লাসে দেখেছি যে সবচেয়ে ভালো স্টুডেন্ট পুরো বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এরকম স্টুডেন্টরাও কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কনফিউজড হয়ে যায়। কনফিডেন্টলি কেউ বলে না, অনেকে বলে যে হাইড্রোজেন চলে গেছে, একটা প্লাস হিসেবে চলে গেছে, তাহলে এটা মাইনাস। আবার অনেক সময় বলে যে আমি যখন এটাকে বিভিন্ন রকমভাবে ঘোরাতে থাকি, বিভিন্ন প্রশ্ন করতে থাকি, তখন কেউ বলে যে হাইড্রোজেন মাইনাস, এটা প্লাস, এরকম। তো এখন বিষয়টা হলো যে এই হাইড্রোজেন যে চলে গেছে এটা কিন্তু তার নিজের ইলেকট্রনটা নিয়ে গেছে। এই লাল ইলেকট্রনটা কার? হাইড্রোজেনের। তার নিজের ইলেকট্রন নিজে নিয়ে গেছে। আর এই ইলেকট্রনটা কার? কার্বনের। তাহলে কার্বনের ইলেকট্রন কার্বনের রয়ে গেছে। তাহলে হাইড্রোজেন যাওয়ার সময় সে কি কার্বনের ইলেকট্রন নিয়ে গেছে, বা এখান থেকে অন্য কারো ইলেকট্রন নিয়ে গেছে? নাই, নিজেরটা নিজে নিয়ে গেছে। সে কি তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাহলে এটা হাইড্রোজেন পরমাণু, এটা চার্জ 0। আবার হাইড্রোজেন কি এখানে কোনো ইলেকট্রন রেখে গেছে? রেখেও যায় নাই। হাইড্রোজেন এখান থেকে কোনো কিছু নিয়ে যায় নাই, আবার এখানে হাইড্রোজেন নিজের কোনো কিছু রেখেও যায় নাই। তাহলে এখানে যা আছে তার নিজের। কার্বনের ইলেকট্রন কার্বনের কাছে আছে, হাইড্রোজেনের ইলেকট্রন হাইড্রোজেনের কাছে আছে, যদিও শেয়ারে আছে। এই ইলেকট্রনটা তো কার্বনের। তো এখানে যদি হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন রেখে দিত তাহলে এটা হয়ে যেত মাইনাস। হাইড্রোজেন যদি এই ইলেকট্রনটা নিয়ে যেত এটা হয়তো প্লাস। কিন্তু এখানে কার্বন ইলেকট্রন কার্বনের কাছে আছে, সুতরাং এটা চার্জ 0। কিন্তু এখানে যেহেতু একটা অযুগ্ম ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন আছে, তো সিঙ্গেল থাকলে তখন সে জোড়া গঠনের জন্য খুব ব্যাকুল হয়ে থাকে। মানে যারা যেসব এখানে সিঙ্গেল ইলেকট্রন থাকার অর্থ হচ্ছে সে জোড়া গঠন করতে চাইবে, অর্থাৎ সে অনেক বেশি রিঅ্যাক্টিভ, মানে সে কারোর কাছ থেকে ইলেকট্রন একটা নিতে চাইবে বা শেয়ার করতে চাইবে, অর্থাৎ তার বিক্রিয়া করার প্রবণতা অনেক বেশি আছে। তাহলে এটা হাইলি রিঅ্যাক্টিভ। কিন্তু এটা কিন্তু চার্জ নাই, এটা কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক নয়, এটা চার্জ 0, কিন্তু এটা অত্যন্ত সক্রিয়। তো এই ধরনের পরমাণু গুচ্ছমূলক বা এদেরকে ফ্রি রেডিক্যাল বলে। এই ধরনের যাদের সিঙ্গেল ইলেকট্রন আছে, এই সিঙ্গেল ইলেকট্রনটার কারণে সে জোড়া গঠন করতে চায়, এবং জোড়া গঠন করার জন্য সে অন্যের সাথে বিক্রিয়া করতে চায়। এবং এই সিঙ্গেল ইলেকট্রন এটাকে একটা খালি হাত দিয়ে বোঝানো হচ্ছে। যেমন এখানে এই যে দুইটা ইলেকট্রন, এই যে এখানে এই যে জোড়া, এই জোড়া মানে বন্ধন, যে এখানে এটা এই যে দুইটা ইলেকট্রন মানে একটা বন্ধন, এখানে দুইটা ইলেকট্রন মানে একটা বন্ধন, এখানে দুইটা ইলেকট্রন মানে একটা বন্ধন। তো এখানে দুইটা ইলেকট্রন আছে, বন্ধন রয়ে গেছে, কিন্তু এখানে তো এটা খালি একটা সিঙ্গেল ইলেকট্রন, তো এটাকে একটা খালি হাত দিয়ে প্রকাশ করা হয়। তো এই কারণে আমরা মিথাইল মূলককে এইভাবে লিখতে পারি যে CH3 আছে, এখানে খালি হাত আছে। এই খালি হাত দিয়ে বোঝানো হচ্ছে যে এর একটা মাত্র ইলেকট্রন আছে এবং এর কোনো চার্জ নাই, এটা ধনাত্মকও না ঋণাত্মকও না, এটা চার্জ 0। এই তো যে কোনো অ্যালকাইল মূলকের চার্জ 0। তো ফ্রি রেডিক্যাল এই শব্দটা আসলে আজকালকার আমরা অনেকেই জানি, এটা পরিবেশ রসায়নে ফ্রি রেডিক্যাল শব্দটা অনেক বেশি চলে। ওজোন স্তরের ক্ষয়, এইগুলো CFC, এই জাতীয় বিভিন্ন টার্ম তোমরা হয়তো শুনেছো। তারপরে এছাড়া ডাক্তাররা বলে থাকেন যে আমাদের কিছু উল্টাপাল্টা খাবার দাবার বা লাইফস্টাইল, বদ অভ্যাস বা স্ট্রেস বা না ঘুমালে ঠিক মতো আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। যে ফ্রি রেডিক্যালগুলো আমাদের এইজিং, বয়স বাড়িয়ে দেয় বা বিভিন্ন জটিল রোগ সৃষ্টি করে।